শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত। বনানী কবরস্থানে সমাহিত, শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। সন্দেহের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য, স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, বন্ধ করে দেওয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। দেখছেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত 8 বছরের জায়ান চৌধুরী। এর আগে তার জানাজায় তৈরি হয় জনস্রোত। বনানীতে শোক সন্তপ্ত স্বজনদের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জায়ানের জানাজায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ধ্বনিত হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়। আজহার লিমন ও মুজাহিদ শুভকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বিমানে উড়ে মা বাবার সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল 8 বছরের চঞ্চল জায়ান। নারকীয় সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিমানে করেই দেশে ফিরল জায়ান, কিন্তু লাশ হয়ে। বুধবার দুপুর 1টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জায়ান চৌধুরীর মরদেহবাহী ফ্লাইটটি। শোকার্ত শেখ ফজলুল করিম সেলিম নাতির মরদেহ গ্রহণের পর লাশবাহী গাড়ি রওনা দেয় বনানীর উদ্দেশ্যে। দুপুর 1:30টায় নানা বাড়িতে ফেরে নিষ্প্রাণ জায়ান। শোকের বাড়িতে সান্ত্বনা জানাতে তখন ভিড় করেন হাজারো শুভাকাঙ্ক্ষী। আদরের নাতিকে শেষবারের মতো দেখতে বনানীতে ছুটে আসেন জায়ানের নানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি। বেশ কিছুক্ষণ থেকে স্বজনদের সঙ্গে শোক ভাগাভাগি করে নেন তিনি। বিকেলে নানা বাড়ির পাশে চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের জানাজার আনুষ্ঠানিকতা হয়। এ সময় কান্না জড়ানো কণ্ঠে নানা শেখ সেলিম জায়ানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনার দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই জানি অতি সত্য সুস্থ হয়ে ওঠে। ছোট্ট জায়ানের জানাজায় মানুষের ঢল নামে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান ছিল অনেকের কণ্ঠে। মামনি সোনিয়া একটি লক্ষ্মী মেয়ে, তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। শুধু দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন পরিবারের সকলকে যেন সহ্য করার তৌফিক দান করে। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল, তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ। ধর্ম নিয়ে যে নির্মম বর্বরতা, এটা আসলে খুবই ধিক্কারজনক এবং অগ্রহণযোগ্য। এরকম একটা নৃশংস ঘটনা জায়ানের জন্য খুব দুঃখজনক। এরপর বনানী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হয় জায়ান চৌধুরী। চোখের জলে তাকে চিরবিদায় জানায় স্বজনরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, কিছু মানুষের উন্মাদনা মানব জাতির জন্য বেদনাদায়ক পরিণতি বয়ে আনে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে তিনি একথা বলেন। অধিবেশনের শুরুতেই শ্রীলঙ্কায় হামলা, বনানীর আগুন সহ সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে দুর্ঘটনায় নিহতদের জন্য সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে তা গণভোটে গৃহীত হয়। এরপর নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই শ্রীলঙ্কার ঘটনায় নিন্দা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই ধরনের বোমা হামলা বাংলাদেশেও ঘটেছে। আওয়ামী লীগ সরকার জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করেছে বলেও জানান তিনি। ক্ষমতা গ্রহণের পরই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 প্রণয়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, অভ্যন্তরীণ চাহিদা, স্থানীয় উৎপাদন, মজুদ, বিভিন্ন সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা এর
নিন্দা জানাবার ভাষা মানে আমি এর তীব্র নিন্দা জানাই। যারা এই ঘৃণ্য ঘটনা ঘটিয়ে থাকে তারা এর মধ্যে দিয়ে কি অর্জন করছে জানি না, কিন্তু এই যে ছোট্ট শিশু নিষ্পাপ কোনো অপরাধ যাদের নেই তারা কেন এভাবে জীবন দেবে? সন্ত্রাস জঙ্গিবাদ মানুষের কখনো কোনো কল্যাণ আনতে পারে না। আর যারা সন্ত্রাসী জঙ্গিবাদ তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ কাল পাত্র নাই। জঙ্গি জঙ্গি, সন্ত্রাসী সন্ত্রাসী। আর ইসলাম ধর্মের নামে যারা করে, আমাদের এই পবিত্র ধর্ম, সেই ধর্মটাকে সকল মানব জাতির কাছে হেয় প্রতিপন্ন করে দিচ্ছে। আমাদের দেশে আমরা দেখেছি এরকম বোমা হামলা, জঙ্গি হামলা, আমরা তা কঠোর হস্তে দমন করেছি। আমি দেশবাসীকে বলবো যে দেশবাসীকে সতর্ক থেকে যদি কোথাও কোনো অস্বাভাবিক কিছু তারা পায় সঙ্গে সঙ্গে যেন তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানায়। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায় সে ব্যাপারে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের 3 উচ্চপদস্থ কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান শেখ হাসিনা। রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে জাতিসংঘ শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টোনিও ভিটোরিনো এবং জাতিসংঘ মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোক্কাতিন যৌথ সফরে বাংলাদেশে রয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে তাদের অবিচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, জাতিসংঘের কর্মকর্তারা মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। প্রবাসের সময়ে আরও থাকছে, ধামাচাপা দেওয়ার চেষ্টার পর রংপুরে 2 বোন ধর্ষণের ঘটনায় পুলিশের মামলা গ্রহণ, প্রধান অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। সুস্থ নয় বলেও দাবি করেন তিনি। তবে পানি গবেষকরা বলছেন 1% দূষিত হলেও সে পানি কোনোভাবেই আর খাবার উপযোগী থাকে না। রিপোর্ট মাহমুদ রাকিবের। রাজধানীর পানি শতভাগ সুপেয়। ওয়াসা এমডির এমন বক্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদে মঙ্গলবার তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে যান কয়েকজন ক্ষুব্ধ নগরবাসী। তবে শরবত না খেয়ে ওয়াসা কর্তৃপক্ষ লাইন ঠিক করে পরে শরবত খাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাদের কাছে। ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার ওয়াসা এমডির কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়াসার অন্য কর্মকর্তারাও এমডির নিষেধে রয়েছে জানিয়ে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে টেলিফোনে সংস্থাটির এমডি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদের কর্মসূচি সাজানো ঘটনা বলেও উল্লেখ করেন। জানা দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো। এটা তো একটা নাটক, সাজানোর নাটক না, শুনলেন না? সে আসে হলো চিপ একটা মানে নেওয়ার জন্য। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে। নগরীতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয় জানিয়ে ওয়াসার এমডি বলেন, লাইনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রায় 40 ভাগ পানি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা আনপ্লান্ড সিটি ঢাকা, তার মধ্যে 100% প্লান্ট ওয়াটার ম্যানেজমেন্ট এটিকে হয়? মানুষের বাসার ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনা সৃষ্টি হয়। লাইনের সমস্যার দায় ওয়াসাকেই নিতে হবে জানিয়ে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, না ফুটিয়ে কোনোভাবেই ওয়াসার পানি ব্যবহার করা যাবে না। 62% ভালো, 38% খারাপ, এই কথা বললে কিন্তু চলবে না। 100%ই ভালো হইতে হবে। 0.1% হোক সেটাও সমস্যা দেখা দেবে, কারণ ব্যাকটেরিয়া কোনো অবস্থাতেই থাকা যাবে না। যেখানে লিকেজ ব্রোকেজ আছে সেগুলো রিপেয়ার করার দরকার। সেগুলো যদি তারা প্রপারলি ম্যানেজ না করে তাহলে কিন্তু যত পিওর পানি ইনলেটে পাঠানো হোক সেটা কিন্তু কন্টামিনেশন হবেই। তবে পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে ভোক্তা পর্যায়ে বেআইনি লাইন নেওয়া বন্ধ হবে বলেও মনে করেন তিনি। নিজস্ব ডিপটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রংপুরের 8 জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগ।
চট্টগ্রামের পটিয়ায় ডিবি পরিচয়ে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রংপুর বিভাগের ৮ জেলায় সব ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির ৮টি জেলায় অনির্দিষ্টকালের জন্য আমরা পরিবহন ধর্মঘট শুরু করেছি। জালালউদ্দিনের যারা হত্যাকারী তাদের বিচারের দাবিতে এই পরিবহন ধর্মঘট, যেহেতু এই শ্রমিকটা হচ্ছে দিনাজপুর জেলার অধিবাসী। এদিকে একই দাবিতে ডাকা ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৪৮ ঘন্টার ধর্মঘট বৃহস্পতিবার দুপুর ১২টার পর প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা। এ সময় জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, পুলিশ সুপার নুরি আলম ও ৩০ শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি। বুধবার বঙ্গভবনে বৈঠক হয়। ভারতীয় কূটনীতিকের কাছে মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের ঐতিহ্যবাহী সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্রপ্রধান। বলেন, ব্যবসা, বিনিয়োগ ও যোগাযোগ খাতে প্রতিবেশী দুই দেশের মধ্যে আরও অনেক সম্ভাবনা বিদ্যমান। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ভারতীয় কর্মকর্তাকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। পানি, রেল ও সড়ক পথে দুই দেশের যোগাযোগের যে নতুন দ্বার উন্মোচিত হয়েছে তা আরও বিকশিত হবে বলে রাষ্ট্রপ্রধানের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বিনিয়োগে যুক্তরাজ্য আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার সিমন ম্যাকডোনাল্ড। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে তৃতীয় কৌশলগত সংলাপ শেষে তিনি কথা বলেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, দীর্ঘ এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি খুবই আশাব্যঞ্জক। গত বছরও বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল 8%। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে রপ্তানি হারও ব্যাপকতা পাচ্ছে। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা 21 সদস্যের প্রতিনিধি এসেছি ঢাকায়। এ সফরে দু দেশের বাণিজ্য, নিরাপত্তা, কূটনীতি, আঞ্চলিক ও বহুমুখী উন্নয়ন সহ 17টি বিষয়ে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক বিনিয়োগে আগ্রহী। শুধু আমরা নয়, বাংলাদেশও আমাদের দেশে বিনিয়োগ করবে, সেটাই আশা করছি। রাজধানীর চারপাশের নদীগুলো দখলমুক্ত করার অব্যাহত অভিযানে টঙ্গীর তুরাগ তীরে দুটি মার্কেট সহ 55টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে গড়িয়ে দেওয়া হয় একটি কাঁচা বাজারও। বন্ধ করে দেওয়া হয় টঙ্গী রেল সেতুর নির্মাণ কাজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের পাশেই তুরাগের তীর দখল করে গড়ে উঠেছিল এ দুটি মার্কেট। বুধবার বিআইডব্লিউটিএর 32তম দিনের অভিযানের শুরুতেই গুড়িয়ে দেওয়া হয় 5 তলা ও 4 তলা বাণিজ্যিক ভবন দুটি। উচ্ছেদ করা হয় টঙ্গী কাঁচা বাজার সহ ছোট বড় অর্ধশতাধিক স্থাপনা। আর নদীর নাব্য সংকট সৃষ্টি ও বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া নির্মাণ কাজ করায় ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল প্রকল্পের অধীনে সেতুর কাজ বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আগামী কাজটুকুতে যাতে এই ধরনের ত্রুটি না থাকে, সেই ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিষয়টা অবগত হয়। সেই কারণে আমরা এই মুহূর্তে আমরা বলছি যে কাজ আপাতত অফ থাকবে। অনুমোদন তো নিচে না সেটা আমি বলতে পারবো না। ঠিক ম্যাজিস্ট্রেট বলছে এটা নিয়ম অনুযায়ী আমরা আমাদের অফিসাররে বলবো, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো, তারা ব্যবস্থা নেবে। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় টঙ্গীর আরিচপুর এলাকায় 7টি আবাসিক স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে যায় বিআইডব্লিউটি এর ভেকু। প্যানেল আইনজীবীর পরেও যারা সিনিয়র আইনজীবী তাদেরকে নিয়োগ করে এগুলোকে ভ্যাকেট করার আমরা চেষ্টা করব। সে আদেশগুলো ভ্যাকেট করে আমরা অবশ্যই এই স্থাপনাগুলো উচ্ছেদ করব। এদিকে অভিযান পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানালেন, উচ্ছেদ হওয়া জায়গা দখলমুক্ত রাখতে বিআইডব্লিউটি এর নজরদারি রয়েছে। মন্ত্রণালয়ের এবং সচিব মহোদয়ের নির্দেশে আমরা ওখানে প্রায় প্রতি সপ্তাহে 2-3 বার করে একটা টিম পাঠাই, দেখে আসার জন্য উচ্ছেদ করা হয়। তা আগামীতে আমরা যেটা হবে, যেটা পার্মানেন্ট সলিউশন করা হচ্ছে, সেটা থাকলে আর আশা করি হবে না। তা আমাদের পরিকল্পনা আছে এই উচ্ছেদের পরে আমাদের ওয়াকওয়ে হবে। অভিযানে নদীর জায়গায় থাকা বালুর গদি নিলামে তুলে বিক্রি করা হয় 1,80,000 টাকা। টঙ্গী সড়ক ব্রিজ থেকে টঙ্গী রেল ব্রিজ পর্যন্ত অভিযানে অবমুক্ত করা হয় তুরাগ নদীর 1 একর জায়গা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।
রংপুরের মিঠাপুকুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যার 4 দিন পর মামলা নিয়েছে পুলিশ। এর আগে মিঠাপুকুর থানার ওসির বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এখন তিনি বলছেন আসামিদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে অভিযুক্ত রতনের বাবাকে। এদিকে তদন্ত শুরুর পর বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজন ও এলাকাবাসী। রিপোর্ট রতন সরকারের। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। নিজের থানায় জিডি আর তার ভিত্তিতেই লাশের ময়নাতদন্ত হলেও মঙ্গলবার এ নিয়ে কিছুই জানেন না এমন কথাই বলেছিলেন ওসি জাফর। এক রাতে বদলে গেছে পরিস্থিতি। নিজেই উদ্যোগী হয়ে মামলা নিয়েছেন অভিযুক্ত রতন মিঞ্জি ও অজ্ঞাত 2 সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনছি এবং সে কিছু তথ্য দিয়েছে, সেগুলোর জন্য আমাদের 2-3টে টিম কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই আসামি যে অপরাধের সাথে তারা জড়িত সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাঁড়গোড়ায় আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। বিকালে জেলা প্রশাসক এনামুল হাবিব ও পুলিশ সুপার মিজানুর রহমান নির্যাতিতদের বাড়িতে গিয়ে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে স্বস্তি ও বিচার পাবার আশা করছেন ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী স্বপ্না টপ্পার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। কোথায় আছে, কে ছিল, তাদেরকে সবাইকে আইনের সাহায্যে বিচার হোক। এখানে যে এখন তদন্ত করা হচ্ছে, পুলিশ তদন্ত এবং মিডিয়া চ্যানেল, আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো। তবে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশের অবহেলার তদন্ত করে বিচার চাইছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। নুসরাত হত্যাও মানে তাকে পুড়িয়ে মেরে ফেললো, আবার এখানে সে নিজে মারলো, তাহলে মারা গেল। তাই এখানে কতটা লজ্জা, কতটা অপমান, কতটা মানে যন্ত্রণা নিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের কাছে আমাদের দাবি প্রত্যাশা যে বিষয়টা খতিয়ে দেখবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে এটা আইনগত আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে বেড়াতে যায় মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মাঞ্জির সঙ্গে দেখা করতে যায় 2 বোন। সেখানে কৌশলে রতন ও তার 2 সহযোগী 2 কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিন বাড়িতে ফিরেই আত্মহত্যা করে স্বপ্না। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যার ঘটনায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলার তদন্তে সোনাগাজী থানা পরিদর্শন করেছে পিবিআই। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মীর হোসেন রাসেলের ক্যামেরায় রিপোর্ট আতিয়ার সজনের। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ধারণ করায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের হাইকোর্টের করা মামলার তদন্তে বুধবার বিকেলে ফেনীর সোনাগাজীর মডেল থানায় যায় পিবিআই। এ সময় 8 সদস্যের তদন্ত দল বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ওনাকে আমাদের পিবিআই হেডকোয়ার্টার্সে আমরা ডেকেছিলাম, কাজ এখনো চলছে, আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে পরে জানাতে পারব। এদিকে নুসরাত হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলায় আইনি সহায়তা দিতে দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এ মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে নুসরাতের পরিবারের পাশে থাকার কথা জানান সংস্থাটির কর্মকর্তা। যারা এই ধরনের অপরাধ করে তারা পার পাওয়ার জন্য আবার আপিল করে, তারপরে সেই আপিলেও হয় না, আবার সুপ্রিম কোর্টে যায়, একটা কিন্তু প্রক্রিয়া পার হতে হয়। এই ধৈর্যটা যেন তারা রাখে, আমাদের এইটাই বলার কথা, এবং পাশাপাশি আমরা তাদের পাশে থাকবো। অন্যদিকে নুসরাতকে আগুনে পুড়ে হত্যার বিচারের দাবিতে সকালে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। এছাড়া দুপুরে সোনাগাজীর 0 পয়েন্টে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। সে গিলটি যে হোক, যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। গত 10 এপ্রিল নুসরাত মারা যাওয়ার পর হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত 8 আসামি সহ গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। আর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 8 জন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।
একাত্তরের গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় কোনার 2 জনের ফাঁসির রায় ট্রাইব্যুনাল বলছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের চালানো গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ আবার হোক, এটা কেউই চায় না। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে, যে কোনো দিন রায় দেবেন ট্রাইব্যুনাল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা আজও গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যদিও পৃথিবীর অনেক দেশেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যভুক্ত 25শে মার্চের গণহত্যা। বুধবার মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথম বাংলাদেশের গণহত্যা সেইটাকে স্বীকৃতি দানের জন্য সরাসরি ট্রাইব্যুনাল এই রায় উল্লেখ করেছে। বিশ্ব সম্প্রদায়ের কাছেও বলেছেন যে এই ধরনের ট্রমা, এই ধরনের বর্বরচিত ঘটনাটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। এদিন মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের হত্যার দায়ে নেত্রকোনার 2 জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাননীয় আদালত চার্জ নাম্বার 4-এ গণহত্যাকে স্বীকৃতি দিয়েছেন। 7 জন হিন্দু সিভিলিয়ানকে নির্মমভাবে এবং নিষ্ঠুরভাবে শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় লেখা শেষ হলে তা ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নেত্রকোনার হেদায়েতুল্লাহ সোহরাব ফকিরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। বুধবার দুপুরে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তাদের এই মৃত্যুদণ্ডাদেশ দেন। এর পরপরই নেত্রকোনা মুক্তিযোদ্ধা কমান্ডার্স ফোরামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রায়ে আমরা মুক্তিযোদ্ধারা খুবই খুশি হয়েছি এবং মুক্তিগামী জনতা সকলে খুশি হয়েছে। তবে হেদায়েতুল্লাহ বিএচি নেত্রকোনার একটি সর্বোচ্চ ত্রাস ছিল। সে স্বাধীনতার যুদ্ধে নারী দর্শন, অগ্নিসংযোগ, লুটতরাজ এমন কোনো অপরাধ নেই যে সে অপরাধটি সে করে নাই। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো, অতি দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গায় তার অবস্থান থাক, তাকে গ্রেফতার করে আজকের এই রায় কার্যকর করার জন্য আমরা দাবি জানাই। দুদকের করা অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড, 12 কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই রায় দেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামুনকে আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগে বলা হয়, রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নের টেন্ডার বাতিলের হুমকি দিয়ে 2003 থেকে 2006 সালের মধ্যে গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলীর কাছ থেকে 6,51,57,762 টাকা নেন গিয়াসউদ্দিন আল মামুন। পরবর্তীতে তা বাংলাদেশ থেকে লন্ডনের নেটওয়েস্ট ব্যাংকে পাচার করেন তিনি। ওই ঘটনায় 2011 সালের 22 সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করার পরের বছর 29 এপ্রিল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটভুক্ত 12 সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় 9 জন আদালতে সাক্ষ্য দেন। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভারের ঘটনাস্থল ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বুধবার সকালে সাভারের রানা প্লাজা ধসের স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি ওই ঘটনায় করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। ক্ষতিপূরণ আর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানান নিহতের স্বজন ও আহতরা। কাজ করে মানুষ, তাও তো মানুষ কাজ করতে পারবো না, তাহলে তারে কে কাজ দিব আর কে এই খাবারটা দিয়ে যাবো? কেউ কি জানবো আমার ঘরে আজকে চাল নাই, আমি খাইতে পারি না? নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রানা প্লাজা ধসে আহত এই নারী। সেদিনের ভয়াবহ ভবন ধসে অকেজো হয়ে গেছে তার 2 পা। দেশের সবচেয়ে বড় ওই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন, জীবিত উদ্ধার হন 2438 জন, অঙ্গহানি সহ গুরুতর আহত হন আরও 1169 জন, আর আজও নিখোঁজ রয়েছেন 206 জন। দুর্ঘটনার 6 বছর পরেও তাড়িয়ে বেড়ায় সেদিনের সেই দুঃসহ স্মৃতি। তাই তো নিহত সহকর্মী, স্বজন আর পরিচিত জনদের স্মরণে সকাল থেকে রানা প্লাজা ধসের স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। 14 দিন পর লাশ পাইছি রদর চন্দ্র মাঠে, ওখান থেকে আমি লাশ নিয়ে গেছি।
এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাইনি। আমরা দাবি জানাই যে এই ভবন মালিকের এবং যারা ফ্যাক্টরির মালিক ছিল সবারই শাস্তি হোক এবং একবারে ফাঁসি হোক। তো আজকে 6 বছর পরে আইসা দেখি আমরা সোহেল রানা ছাড়া আর কেউ জেলখানায় নাই। ফলে আমরা পুনর্বার আমাদের দাবি ব্যক্ত করছি যে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। সেখানে দাফন করা হয়েছে অশনাক্ত 291 শ্রমিকের মরদেহ। এ সময় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আজীবন চাকরির সমান 48 লাখ টাকা দাবি করেন তারা। আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। আমরা অবিলম্বে দ্রুত বিচার দাবি করছি এবং তাদের ফাঁসি দাবি করছি। সর্বোচ্চ শাস্তির বিধান আমরা শ্রম আইন সংশোধন করার কথা বলছি। ক্ষতিপূরণ আমরা বলেছি যে এটা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের শ্রম আইনের সবচেয়ে বড় দুর্বলতা যে আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাটা কি হবে সেটা এখনো শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়নি। 2, যে নিহত হলে ক্ষতিপূরণ কত হবে। নিরাপদ কর্মস্থল শ্রমিক আইন প্রয়োগে আরো কঠোর এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত আহত ব্যক্তির সন্তানরা মাতৃস্নেহে বেড়ে উঠছে গাইবান্ধার ফুলছড়ির অর্কা হোমস নামে একটি প্রতিষ্ঠানে। 43 জন ছেলে মেয়ের লেখাপড়ার সহ সব দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ। গাইবান্ধা থেকে আতাউল হক সাগরের ছবি ও রিপন আকন্দের তথ্য নিয়ে রিপোর্ট। রানা প্লাজা ট্র্যাজেডির শিকার শিশুদের জন্য এই হোমস্টি গড়ে তোলে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন অর্কা। এখানে রয়েছে 3 তলা ভবন, খেলার মাঠ, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার। পাশে শিশুদের শিক্ষার জন্য রয়েছে হোসেনপুর মুসলিম একাডেমি। স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পরিবেশে এখানে গড়ে উঠছে রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত ও প্রাণ হারানো পোশাক শ্রমিকদের 43 জন সন্তান। বেশিরভাগ শিশুই এসেছে বিজিএম এর মাধ্যমে। আশ্রয় নেওয়া শিশুদের পড়ালেখা, খাওয়া দাওয়া, নামাজ পড়া সবই হয় একসাথে। খেলাধুলা, বিনোদন ও গল্পগুজবে কাটে তাদের দিন। তাদের স্বপ্ন মানুষের মতো মানুষ হওয়া। 2015 সালে আমাকে এখানে দেয়, তখন থেকে আমি এখানে আছি। খাবার উন্নতি হয়েছে, তারপর এখানে পড়াশোনার দিকে অনেক ভালো। কাপড় চোপড়, লেখাপড়া, চিকিৎসা সহ সমস্ত সুযোগ সুবিধা আমি এখানে পাচ্ছি। এখানে থেকে লেখাপড়া করলেই ভবিষ্যতে আমি অনেক বড়, আমার মনের যে আশা সেটা আমি পূরণ করতে পারবো। এখানে নিজের সন্তানের মতো করে স্নেহ আর ভালোবাসায় শিশুদের মানুষ করছেন দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক নূরজাহান বেগম। নিজের কোনো সন্তান নেই, তাই এখানকার শিশুদের মাঝেই কাটিয়ে দিতে চান বাকিটা সময়। আমার বাচ্চাদেরকে যেভাবে মানুষ করতাম ঠিক সেইভাবেই আমি এদেরকে চেষ্টা করতেছি যে এরা যেন সেইভাবে মানুষ হতে পারে। আর লেখাপড়া করে এখানকার শিশুরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে অর্কা হোমস। তারা মানুষের মতো মানুষ হতে পারে, সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে গাইবান্ধা জেলার প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিহত হন, আর আহত হয়ে বেঁচে আছেন শতাধিক নারী পুরুষ। এখনো নিখোঁজ 15 জন। 2014 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার হোসেনপুর গ্রামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, গাইবান্ধা। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আগামী 30 এপ্রিল শাহবাগে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বিকেলে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের এই বিষয়ে জানান জোটের শীর্ষ নেতারা। অরাজক অবস্থা দেশে বিরাজ করতেছে। কোনো নারীর পক্ষে, কোনো শিশুর পক্ষে ঘরে বাইরে কোথাও বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। অতএব অবিলম্বে এটা বন্ধ করতে হবে। বন্ধের দাবিতে আগামী 30 এপ্রিল বিকেলে 4টায় আমরা শাহবাগে জমায়েত করব। যে নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি আইন প্রয়োগকারী সংস্থা, তারা যারা আইন ভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রিয়। ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশে মানুষের অধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো খুব জরুরি ভিত্তিতে করা দরকার বলে আজকে আমরা বসে এই কর্মসূচি নিয়েছি। এবার প্রবাসের খবর। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিয়েছেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল, বাংলাদেশ হিন্দু মন্দির
বাংলাদেশ সোসিও কালচার ফোরাম এবং বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের পাশাপাশি বাংলাদেশি তারকা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বাঙালির নানা ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে হাজির হন প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন স্টলে পরিবেশন করা হয় চটপটি, ঝালমুড়ি, ফুচকা সহ নানা ধরনের মুখরোচক খাবার। সৌদি আরবের জেদ্দায় ব্যবসায়ী শহীদুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জেদ্দা শাখা। মঙ্গলবার রাতে জেদ্দার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ.এম. নাসির। হেলাল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এস. সালাম। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ শাখা স্কুলে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মুসি এর উদ্বোধন করেন। শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন উপলক্ষে স্কুল ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সৌদি আরবের প্রবাসীদের 9টি স্কুলে শেখ রাসেল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করছে। দেখছেন জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ আন্নি। বুধবার বেলা 2:30টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অয়ময়, কোথাও কেউ নেই, আমার আছে জল, শ্রাবণ মেঘের দিন ও আগুনের পরশমণি সহ বহু নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ তিনি। 60 বছর বয়সী এই অভিনেতা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 7 বছর আগে ব্রেন স্ট্রোক করার পর হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেন। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহখানেক আগে অ্যাপোলো হাসপাতালে সালেহ আহমেদকে ভর্তি করা হয়। মানুষকে অনেক হাসাইছে সারা জীবন, কিন্তু শেষ জীবনে উনি অসুখে বিসুখে অসুস্থতাজনিত কারণে নিজেই স্তব্ধ হয়ে গেছে। সবার কাছে দোয়া চাই। যদি কারো মন খারাপ থাকতো এমন কথা বলতেন, সবাইকে খুব হাসি খুশি রাখতেন। উনি খুব রসিক লোক ছিলেন, খুব সংস্কৃতিমান লোক ছিলেন এবং অনেক জ্ঞানী লোক ছিলেন। বুধবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে রাজধানীর দক্ষিণখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই গুণী শিল্পীকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সকালে রাজধানীতে চট্টগ্রাম সমিতি মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেন সারা দেশের সাবেক নৌ কমান্ডোরা। এ সময় তারা মুক্তিযুদ্ধ সময়কালের স্মৃতিচারণ করেন, তুলে ধরেন মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের ভূমিকা। বক্তারা নৌ কমান্ডোকে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রতিনিধি ঘোষণা করা, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পুনর্বহাল এবং সব মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দ্বিগুণ করার দাবি জানান। প্রযুক্তি বিনিময় এবং ব্যবস্থাপনা অনুশীলনের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এবং থাইল্যান্ডের প্রভিন্সিয়াল ইলেকট্রিসিটি অথরিটি পিই এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে ডিপিডিসির পক্ষে কোম্পানি সচিব জয়ন্ত কুমার এবং পিই এর পক্ষে ওয়াল্লভ কিট্টি উইওয়াট এতে সই করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে জ্বালানি খাতে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। খেলার খবর। 109 বছরের ঐতিহ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা এবং আব্দুল জব্বারের বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতা। বুধবার সকাল থেকে প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা শুরু হলেও মূল আকর্ষণ বলি খেলা হবে বৃহস্পতিবার বিকেলে। আর এজন্য পুরো লালদিঘি এলাকা ইতোমধ্যে লোকে লোকারণ্য হতে শুরু করেছে। সে সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে 500-এরও বেশি পুলিশ থাকবে মেলা জুড়ে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রস্তুত হচ্ছে 110তম আব্দুল জব্বার বলি খেলার বলির মঞ্চ, যেখানে কাঠের তৈরি মঞ্চে উপরে দেওয়া হবে বালি। আর এখানে অংশ নেবেন দেশের দূর দূরান্ত থেকে আসা 200-র বেশি কুস্তিগির। স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী চেতনা থেকে এ বলি খেলার প্রচলন করেছিলেন। টুকটুক করে প্যারাক টোকা হচ্ছে কাঠের তৈরি মঞ্চে, চারিদিকে ঘেরা দেওয়ার কাজও শেষ।
এখন অপেক্ষা লড়াই শুরুর। যে লড়াইয়ে সামিল হবে বৃহত্তর চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা বলিবা কুস্তিগিররা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার তরুণ সমাজকে সংগঠিত করতে বদরপতি মাজার এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার 1909 সালে এই বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রথম আয়োজন করেছিলেন। ঐতিহ্যের অংশ হিসেবে বাংলা সনের 12ই বৈশাখ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য, বাঙালি যুব সমাজকে কসরত শেখানোর জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, প্রতিবাদ করার জন্য, বাঙালির স্বাধীনতা আদায় করার জন্য এই মেলার প্রচলন করেন। একদিকে আন্দরকিল্লা হয়ে আমানত শাহ মাজার, শহীদ মিনার হয়ে কেসিদে রোড, সবশেষ কোতোয়ালির মোড় হয়ে জেলা পরিষদ চত্বর। দুচোখ যেদিকে যায় দোকান আর দোকান। প্রাত্যহিক জীবনযাত্রার সবকিছুই সহজে মিলবে এখানে। জব্বরের বলি খেলাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে সেরা জিনিসটি এখানে নিয়ে আসা হয় বিক্রির জন্য। প্রতি বছর আমরা এই মেলাটার জন্য অপেক্ষায় থাকি, কারণ এই মেলাটা ঐতিহ্য একটা মেলা। প্রতি বছর এই জন্য আমরা এখানে আসি। মেলাটায় আসি, খুব ভালো বেচা কিনা হয়, আমরা খুবই লাভবান হই এই মেলাটায়। বলি খেলা এবং বৈশাখী মেলায় একই সময়ে উপস্থিত থাকে কয়েক লাখ মানুষ, যে কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার দায়িত্ব রয়েছে 500-র বেশি পুলিশ সদস্য। মোবাইল পেট্রোল রেখেছি, সাদা পোশাকে পুলিশ ডিউটি করবে, ডিবি টিম থাকবে, গোয়েন্দারা থাকবে, তারপরে সিটিএসবির লোকজন থাকবে, পোশাকি পুলিশি ব্যবস্থা থাকবে, কন্ট্রোল রুম স্থাপন করা হবে। 100 বছরের ঐতিহ্যবাহী এই বলি খেলাকে বিশ্ব ঐতিহ্যের স্থান দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেস্কোর কাছে আবেদনও জানানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত। বনানী কবরস্থানে সমাহিত। শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালায় 9 আত্মঘাতী। 2 সন্দেহভাজন হামলাকারীর ভিডিও প্রকাশ। ব্যর্থতার দায়ে আইজিপি ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহারযোগ্য স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ। বন্ধ করে দেয়া হলো টঙ্গীর রেল সেতুর কাজ। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।